আজকের এই গভীর বিশ্লেষণে আমরা জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস, বেশ কিছু গবেষণাপত্র এবং আমাদের নিজস্ব বিশ্লেষণের নোট নিয়ে কথা বলবো। আর যারা খুব দ্রুত খুব দ্রুত আর কার্যকরভাবে নতুন কিছু শিখতে চান, মানে নিজেদের জীবনের লক্ষ্যগুলো ছুঁতে চান, তাদের জন্যই বিশেষভাবে আমাদের এই আয়োজন। একদম তাই, আমাদের মূল মিশন হলো একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী রহস্য উদ্ঘাটন করা, মানে কিভাবে ছোট ছোট আপাতদৃষ্টিতে গুরুত্বহীন পরিবর্তনগুলো একত্রিত হয়ে মানুষের জীবনে রীতিমতো পারমাণবিক বা অ্যাটমিক প্রভাব ফেলে। আর এই গল্পের শুরুটা কিন্তু বেশ মর্মান্তিক, হাই স্কুলের একটা বেসবল মাঠের ঘটনা। হ্যাঁ, জেমস ক্লিয়ারের নিজের জীবনের ঘটনা। ব্যাপারটা ভাবলেই গা শিউরে ওঠে আসলে। রাইট, মানে হঠাৎ একটা বেসবল ব্যাট হাত ফসকে উড়ে এসে একদম তার দুই চোখের মাঝখানে আঘাত করে। আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার নাকটা ভেঙে ইংরেজি ইউ অক্ষরের মতো হয়ে যায়, আর ব্রেনের টিস্যুগুলো রীতিমতো খুলির ভেতর আছড়ে পড়ে। বাপরে! আর সাথে সাথেই তো সে কমায় চলে যায়, তাই না? হ্যাঁ, একদম শ্বাসপ্রশ্বাস বন্ধ। তাকে তো সাথে সাথে হেলিকপ্টারে করে বড় হাসপাতালে নিতে হয়েছিল শুধু বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু ধরুন, এই যে জীবনের সবকিছু এক মুহূর্তে থমকে গেল, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো তার ফিরে আসাটা। ওই ভয়াবহ দুর্ঘটনার পর যখন সে কলেজে উঠল, তখন কিন্তু সে বড় কোনো বৈপ্লবিক পরিবর্তন আনেনি জীবনে। তাহলে সে কিভাবে নিজেকে গুছিয়ে নিল? খুবই সাধারণ কিছু কাজ দিয়ে, মানে ধরুন প্রতিদিন রাতে একটু তাড়াতাড়ি ঘুমানো বা নিজের ঘরটা ঠিকঠাক গোছানো, এই অতি সাধারণ রুটিনগুলোই তাকে ধীরে ধীরে শেষ পর্যন্ত একজন একাডেমিক অল আমেরিকান অ্যাথলিটে পরিণত করে। এখান থেকেই তো ওই 1% উন্নতির ধারণাটা আসে। কিন্তু এই 1% পরিবর্তনের ব্যাপারটা আসলে কতটা বাস্তব? সাধারণ মানুষ তো ভাবে বড় সাফল্যের জন্য বিশাল কোনো পদক্ষেপ নিতে হবে। আসলে এই ধারণাটা ভাঙতেই গ্রেট ব্রিটেনের সাইক্লিং দলের এই গল্পটা জানা দরকার। 2003 সালের দিকে তাদের অবস্থা তো খুব খারাপ ছিল। খুব খারাপ মানে? তারা তো গত 110 বছরে অলিম্পিকে মাত্র একটা সোনা জিতেছিল মনে হয়। রাইট। আর ট্যুর ডি ফ্রান্সে তো তাদের কোনো জয়ই ছিল না। অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরোপের সেরা সাইকেল কোম্পানিগুলো তাদের সাইকেল বিক্রি করতে রাজি হচ্ছিল না। একটু দাঁড়ান, মানে স্পন্সররা তাদের জাতীয় দলকে সাইকেল দিতে চাচ্ছিল না? এটা তো রীতিমতো অপমানজনক। একদম তাই। কোম্পানিগুলো ভাবত ব্রিটিশ দল তাদের ব্র্যান্ডের সাইকেল চালালে উল্টো সুনাম নষ্ট হবে। এরপর এলেন নতুন পারফরমেন্স ডিরেক্টর ডেভ ব্রেলসফোর্ড। তার ফিলসফি ছিল একেবারেই আলাদা। ওই অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস, তাই তো? হ্যাঁ, সোজা কথায় সাইকেল চালানোর সাথে জড়িত সব ছোট ছোট সম্ভাব্য বিষয়কে আলাদা করা আর সেগুলোর প্রত্যেকটিতে মাত্র 1% উন্নতি করার চেষ্টা করা। কিন্তু সাইকেল চালানোর ক্ষেত্রে আর কতটা উন্নতি করা যায়? মানে সাইকেল তো সাইকেলই, আর মানুষ তো শুধু প্যাডেলই মারে। ব্রেলসফোর্ডের আসল বুদ্ধিমত্তা ওখানেই ছিল। তারা এমন জায়গায় 1% উন্নতি খুঁজতেন যা সাধারণ মানুষ ভাবতেই পারে না। যেমন সাইকেলের সিটগুলো নতুন করে ডিজাইন করলেন যাতে আরও আরামদায়ক হয়। টায়ারে অ্যালকোহল ঘষলেন টায়ারে অ্যালকোহল কেন? যাতে গ্রিপটা ভালো হয়। এমনকি পেশির তাপমাত্রা ঠিক রাখতে বৈদ্যুতিকভাবে উত্তপ্ত ওভারশটস ব্যবহার করলেন তারা। আর বইয়ের ওই জায়গাটা আমাকে খুব অবাক করেছে, মানে মাসাজের জেল পর্যন্ত তারা পরীক্ষা করে দেখেছে কোনটা পেশি দ্রুত রিকভার করতে সাহায্য করে। শুধু তাই না, তারা সার্জনদের ডেকে এনে সাইক্লিস্টদের হাত ধোয়ার সঠিক নিয়ম শিখিয়েছিল। হাত ধোয়ার নিয়ম সাইক্লিস্টদের জন্য? হ্যাঁ, যাতে তারা সহজে কোনো ভাইরাসে বা ঠান্ডায় না ভোগে। আরেকটা মজার ব্যাপার হলো, তাদের সাইকেল নেওয়ার ট্রাকের ভেতরটা পুরোপুরি সাদা রং করে দিয়েছিল। ও আচ্ছা, যাতে সামান্য ধুলো থাকলেও সেটা চোখে পড়ে যায় আর যন্ত্রপাতির ক্ষতি না হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, হাত ধোয়া বা ট্র্যাক সাদা করার মতো ছোট কাজে কি অলিম্পিকে সোনা জেতা যায়? একা হয়তো যায় না, কিন্তু যখন এই শত শত ছোট ছোট 1% উন্নতি একসাথে যুক্ত হয়, তখন এর ফলাফল হয় চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। মাত্র 5 বছর পর 2008 সালের বেইজিং অলিম্পিকে ব্রিটিশ সাইক্লিং দল ট্র্যাক এবং রোড সাইক্লিংয়ে 60% স্বর্ণপদক জিতে নেয়। অবিশ্বাস্য। আর 2012 সালের লন্ডন অলিম্পিকে তো তারা 9টি অলিম্পিক রেকর্ড আর 7টি বিশ্ব রেকর্ড করেছিল মনে হয়। রাইট। আর সেই বছরই প্রথম কোনো ব্রিটিশ সাইক্লিস্ট হিসেবে ব্র্যাডলি উইগিন্স ট্যুর ডি ফ্রান্স জেতেন। পরবর্তী 6 বছরের মধ্যে তারা 5 বার সেই শিরোপা পায়। মানে এই ছোট ছোট মার্জিনগুলো একত্রিত হয়ে বিশাল শক্তি তৈরি করে।
এই ব্যাপারটা বোঝাতে গিয়ে আমার লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কগামী একটা বিমানের অ্যানালজির কথা মনে পড়ছে। ধরুন একটা বিমান রানওয়ে থেকে উড়ছে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন পাইলট যদি দিক নির্দেশক যন্ত্রে মাত্র ৩.৫ ডিগ্রি দিক পরিবর্তন করেন, মানে দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে দেন, তাহলে কি হবে জানেন? নিউ ইয়র্কের বদলে অন্য কোথাও চলে যাবে, তাই না? একদম তাই। নিউ ইয়র্কের বদলে সেটা গিয়ে পৌঁছাবে ওয়াশিংটন ডিসিতে। রানওয়েতে এই ৩.৫ ডিগ্রির পরিবর্তন কিন্তু মাত্র কয়েক ফুটের, চোখে পড়ার মতনই না। হ্যাঁ, খুবই সামান্য। রাইট। কিন্তু দীর্ঘ যাত্রাপথে এই সামান্য পরিবর্তনটাই গন্তব্যকে শত শত মাইল দূরে সরিয়ে দেয়। মানে বর্তমানে আমরা কোথায় আছি তার চেয়ে আমরা কোন দিকে এগোচ্ছি বা আমাদের গতিপথ কোন দিকে, সেটা অনেক বেশি ম্যাটার করে। আমাদের অভ্যাসগুলো ঠিক এই ৩.৫ ডিগ্রির দিক পরিবর্তনের মতোই কাজ করে। প্রতিদিন ১% ভালো হওয়ার প্রভাব হলে তো আজকে বা কালকে দেখা যাবে না, কিন্তু ৫ বা ১০ বছর পর ফিরে তাকালে বোঝা যায় এই ছোট অভ্যাসগুলোই চূড়ান্ত সাফল্যের মূল কারণ। তাহলে একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, এই ছোট পরিবর্তনগুলো এতই পাওয়ারফুল হলে মানুষ কেন জিম শুরু করার ২ সপ্তাহ পর বা নতুন ডায়েট শুরু করার কয়েকদিন পরই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়? এর মূল কারণ হল প্রত্যাশা আর বাস্তবতার মধ্যকার একটা বিশাল ফারাক। মানুষ যখন নতুন অভ্যাস শুরু করে তখন অবচেতনভাবেই মনে করে উন্নতিটা লিনিয়ার হবে। মানে প্রতিদিন একটু একটু করে উন্নতি চোখে পড়বে। হ্যাঁ, কিন্তু বাস্তবে যে কোনো বড় পরিবর্তনের শুরুতে কোনো দৃশ্যমান ফলাফল থাকে না। মানুষ তখন একটা হতাশাজনক অবস্থায় পড়ে। মনস্তাত্ত্বিক ভাষায় একে বলা হয় ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। এই হতাশার উপত্যকাটা আসলে কেন তৈরি হয়? মানুষ কেন ভাবে যে তাদের পরিশ্রম বৃথা যাচ্ছে? কারণ তারা তখন লেটেন্ট পোটেনশিয়ালের মালভূমি বা সুপ্ত সম্ভাবনার স্তরে থাকে। একটা বরফের টুকরোর উদাহরণ দেওয়া যেতে পারে ব্যাপারটা পরিষ্কার করার জন্য। ওই ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রির ব্যাপারটা? ঠিক। ধরুন একটা ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রি ফারেনহাইট। সেখানে টেবিলে এক টুকরো বরফ রাখা। ঘরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। কিন্তু বরফ তো গলে না। না, ৩১ ডিগ্রি পর্যন্ত বরফের কোনোই পরিবর্তন নেই। বাইরে থেকে দেখে মনে হবে তাপমাত্রার পরিবর্তন কোনো কাজেই আসছে না, কিন্তু যেই তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছালো অমনি বরফটা গলতে শুরু করল। এর মানে কিন্তু এই না যে আগের তাপগুলো বৃথা গেছে, বরং শক্তিটা সঞ্চিত হচ্ছিল। তার মানে কেউ যখন ১ মাস দৌড়ানোর পরও ওজন কমার লক্ষণ দেখে না, সে আসলে ওই ৩১ ডিগ্রিতে আটকে আছে। একদম তাই। ৩২ ডিগ্রির ওই জাদুকরী বিন্দুতে পৌঁছানোর আগেই সে হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছে। সে বুঝতে পারছে না যে পরিশ্রমটা বৃথা যাচ্ছে না, শুধু ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। আর এই হাল ছেড়ে দেওয়ার পেছনে মনে হয় লক্ষ্য বা গোলের ওপর অতিরিক্ত ফোকাস করাটাও একটা বড় কারণ। আমাদের সমাজ তো সবসময় বড় বড় লক্ষ্য নির্ধারণ করতে শেখায়। ঠিক বলেছেন, কিন্তু জেমস ক্লিয়ারের বই এবং অন্যান্য গবেষণা বলছে লক্ষ্যের বদলে সিস্টেমের উপর জোর দেওয়া উচিত। কিন্তু দাঁড়ান, এটা তো কর্পোরেট দুনিয়ার পারফরমেন্স রিভিউ বা আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার একেবারে উল্টো কথা। লক্ষ্য না থাকলে বুঝব কিভাবে যে সফল হচ্ছি নাকি ব্যর্থ হচ্ছি? লক্ষ্য থাকাটা অবশ্যই জরুরি, তবে সেটা শুধু দিক নির্ধারণ করার জন্য। কিন্তু গন্তব্যে পৌঁছতে হলে সিস্টেমটাই আসল। যেমন ধরুন খেলায় বিজয়ী এবং পরাজিত দুজনের লক্ষ্য কিন্তু একই থাকে। হ্যাঁ, সব অ্যাথলেটই তো অলিম্পিকে গোল্ড মেডেল পেতে চায়। রাইট। যদি শুধু লক্ষ্য থাকলেই সফল হওয়া যেত তাহলে তো সবাই জিতত। তফাৎটা তৈরি হয় কে কিভাবে প্রতিদিন অনুশীলন করছে তার উপর, মানে তাদের সিস্টেম কতটা শক্তিশালী। আচ্ছা, এটা স্পোর্টস বোর্ডের একটা উপমা দিয়ে বোঝা যেতে পারে। খেলার লক্ষ্য তো বেশি পয়েন্ট পাওয়া, কিন্তু কোনো খেলোয়াড় যদি সারাক্ষণ শুধু স্কোরবোর্ডের দিকে তাকিয়ে থাকে, সে কি ম্যাচ জিতবে? কখনোই না। জিততে হলে তাকে মাঠে খেলতে হবে, মানে সিস্টেমে মনোযোগ দিতে হবে। তাছাড়া লক্ষ্য অর্জনের আনন্দ তো ক্ষণস্থায়ী। ঘর গোছানোর লক্ষ্য নিয়ে একদিন খুব কষ্ট করে ঘর গুছিয়ে ফেললাম, কিন্তু আমার অভ্যাসের সিস্টেম যদি আগের মতোই থাকে, কয়েকদিন পর ঘর আবার অগোছালো হয়ে যাবে। এর চেয়েও বড় সমস্যা হলো লক্ষ্য আমাদের সুখকে সীমাবদ্ধ করে দেয়। মানে আমরা মনে মনে ভাবি এই লক্ষ্যটা অর্জন করলেই আমি খুশি হব। বর্তমানে সুখটাকে ভবিষ্যতের কোনো একটা অর্জনের জন্য আটকে রাখি। একদম তাই। লক্ষ্য মানে হলো খেলাটা জিততে চাওয়া, আর সিস্টেম হলো খেলাটা চালিয়ে যাওয়া। দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা আসলে লক্ষ্যবিহীন চিন্তাভাবনা। কিন্তু একটা খটকা লাগে এখানে। ধরুন কেউ সুন্দর একটা রুটিন বা সিস্টেম বানালো,
এরপরও তো মানুষ পুরনো বদভ্যাসে ফিরে যায়। রুটিন বানানোর পরও ব্যর্থ হয় কেন? এর উত্তর খুঁজতে হলে আচরণের খুব গভীর একটা স্তরে যেতে হবে। সেটা হলো মানুষের আইডেন্টিটি বা পরিচয়। আচরণ পরিবর্তনের ৩টে স্তর আছে, যা একটা পেঁয়াজের স্তরগুলোর মতো কল্পনা করা যায়। আচ্ছা। একদম বাইরের স্তর হলো ফলাফল, যা মানুষ পায়। মাঝেরটা হলো প্রক্রিয়া বা সিস্টেম, যা মানুষ করে। আর একদম ভেতরের স্তর হলো পরিচয়, যা মানুষ বিশ্বাস করে। আমরা তো সাধারণত বাইরের স্তর মানে ফলাফল থেকেই অভ্যাস পরিবর্তন শুরু করতে চাই। রাইট, কিন্তু দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য একদম ভেতরের স্তর মানে নিজের পরিচয় বা বিশ্বাস থেকে শুরু করতে হয়। বইয়ে দুজন ধূমপায়ীর গল্পটা আছে, সেটা দারুণ একটা উদাহরণ। হ্যাঁ হ্যাঁ, প্রথম জনকে যখন সিগারেট সেধেছিল সে বলেছিল, না ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। আর দ্বিতীয়জন কি বলেছিল? দ্বিতীয়জন বলেছিল, না ধন্যবাদ, আমি ধূমপাই নই। কথাটা শুনতে সামান্য পার্থক্য মনে হলেও মনস্তাত্ত্বিক প্রভাবটা অনেক বড়। বিশাল পার্থক্য। প্রথমজন কিন্তু এখনও নিজেকে একজন ধূমপায়ী মনে করে, যে কিনা কিছু একটা হওয়ার চেষ্টা করছে। সে শুধু তার আচরণ বদলাতে চাইছে। আর দ্বিতীয়জন তার পরিচয়টাই পাল্টে ফেলেছে। সে বিশ্বাস করে ধূমপান তার অতীতের অংশ। আর ব্রায়ান ক্লার্কের নখ কামড়ানোর গল্পটাও তো এখানে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, তিনি তো সারা জীবন নার্ভাস হয়ে নিজের নখ কামড়াতেন। হ্যাঁ, তারপর একদিন জোর করে নখ একটু বড় করার পর স্ত্রীকে দিয়ে ম্যানিকিউর করালেন। ম্যানিকিউরের পর নখগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে তার ভেতর একটা গর্ববোধ তৈরি হলো। আর ওই গর্ববোধ বা নতুন পরিচয়টাই চিরতরে তার নখ কামড়ানো বন্ধ করে দিল। মানে তিনি তখন নিজেকে এমন একজন ভাবতে শুরু করলেন যে নিজের নখের যত্ন নেয়। ঠিক, তার মানে আমরা সবসময় ফলাফলের পেছনে ছুটি, কিন্তু আসলে প্রতিদিনের প্রতিটি ছোট কাজ হলো নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের বাক্সে একটা করে ভোট দেওয়া। ওহ, এই ভোটের কনসেপ্টটা দারুণ। আমি যখন সকালে উঠে ব্যায়াম করছি, আমি আসলে স্বাস্থ্য সচেতন মানুষ পরিচয়ের পক্ষে একটা ভোট দিচ্ছি। একদম তাই। রাতারাতি নিজেকে পাল্টানোর দরকার নেই। কোনো নির্বাচনে জিততে কি শতভাগ ভোট লাগে? না তো, শুধু সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই হয়। হ্যাঁ, নতুন পরিচয় প্রতিষ্ঠা করতেও শুধু ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হয়। কিন্তু এই ভোট দেবার প্রক্রিয়াটাকে কিভাবে স্বয়ংক্রিয় করা যায়? মস্তিষ্ক কিভাবে একটা কাজকে অভ্যাসে পরিণত করে, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? এর বিজ্ঞানটা বুঝতে হলে 1898 সালে এডওয়ার্ড থর্নডাইকের বিড়ালের পরীক্ষার কথা জানতে হবে। তিনি বিড়ালগুলোকে একটা পাজল বক্সে বা খাঁচায় আটকে রাখতেন। ওই যে খাঁচায় একটা লিভার থাকতো। হ্যাঁ, লিভারে চাপ পড়লে দরজা খুলে যেত আর খাবার পেত। প্রথমে বিড়ালগুলো এলোমেলো ছুটোছুটি করত, হঠাৎ লিভারে চাপ পড়ে দরজা খুলে যেত। কিন্তু থর্নডাইক দেখলেন, যতবার পরীক্ষাটা করা হলো, বিড়ালগুলো তত দ্রুত বেরোতে শিখল। প্রথম দিকে তো মনে হয় 1.5 মিনিটের মতো লাগতো। রাইট, কিন্তু শেষ দিকে সেটা মাত্র 6 সেকেন্ডে নেমে আসে। মানে ট্রায়াল অ্যান্ড এরর বা বারবার চেষ্টার ভুলের মাধ্যমে তারা শর্টকাট শিখে ফেলেছিল। মানুষের মস্তিষ্ক কি এভাবেই কাজ করে? একদম। মস্তিষ্কের প্রধান কাজই হল কগনিটিভ লোড বা চিন্তার চাপ কমানো। সে সারাক্ষণ শক্তি বাঁচাতে চায়, তাই কোনো কাজের পুনরাবৃত্তি হলে মস্তিষ্ক সেটাকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ফেলে দেয়। এর পেছনে 4 ধাপের একটা ফিডব্যাক লুপ থাকে। কিউ, ক্রেভিং, রেসপন্স আর রিওয়ার্ড। হ্যাঁ, সংকেত, আকাঙ্ক্ষা, সাড়া দেওয়া এবং পুরস্কার। এই লুপটা মস্তিষ্ক সারাক্ষণ চালায়। আর জেমস ক্লিয়ার তো এই লুপের ওপর ভিত্তি করে এই 4টা সূত্রের কথা বলেছেন। নতুন অভ্যাস করতে হলে সেটাকে সুস্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং তৃপ্তিদায়ক করতে হবে। কিন্তু মস্তিষ্ক এগুলো কেন চায়? কারণ তার কার্যপদ্ধতিই এমন। মস্তিষ্ক সবসময় পরিবেশ স্ক্যান করে শর্টকাট খুঁজে। সংকেত স্পষ্ট হলে মস্তিষ্ক দ্রুত ধরতে পারে, যেমন দরজার সামনে দৌড়ানোর জুতো রাখা। আর আকর্ষণীয় হতে হবে কারণ ডোপামিনের জন্য, তাই না? পথে হাঁটতে পছন্দ করে। আর তৃপ্তিদায়ক না হলে তো সে আর পরের বার কাজটা করবেই না। আর বদঅভ্যাস ছাড়তে হলে উল্টোটা করতে হবে। মানে অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন আর অতৃপ্তিদায়ক। ব্যাপারটা অনেকটা মস্তিষ্ককে একটা প্রেডিকশন মেশিন ভাবার মতো। মস্তিষ্ক যেহেতু নিজেই সব অনুমান করে নেয়, তাই অনেক অভ্যাস একসময় পুরোপুরি অদৃশ্য বা অসচেতন হয়ে যায়। কিন্তু এই স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার মধ্যে তো একটা মারাত্মক বিপদও আছে। বিপদটা কোথায় দেখছেন আপনি? ধরুন, আমাদের চারপাশের সব কাজ যদি আমরা না ভেবেই স্বয়ংক্রিয়ভাবে করতে থাকি, তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বইয়ে একজন প্যারামেডিক নারীর কথা আছে না, যিনি পারিবারিক অনুষ্ঠানের শ্বশুরের চেহারা দেখেই বুঝতে পেরেছিলেন যে তার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। অথচ তার শ্বশুর নিজেকে পুরোপুরি সুস্থ দাবি করছিলেন। হ্যাঁ, বছরের পর বছর রোগীর মুখ দেখে দেখে তার মস্তিষ্কের কিউটা একদম স্বয়ংক্রিয় হয়ে গিয়েছিল। আবার উল্টো দিকটাও আছে, একজন রিটেল ক্লার্ক অন্যমনস্ক হয়ে ক্রেতার আসল ক্রেডিট কার্ডটাই কাঁচি দিয়ে কেটে ফেলেছিলেন। কারণ তিনি সারাদিন ব্যবহৃত গিফট কার্ড কাটতে কাটতে এতটাই স্বয়ংক্রিয় হয়ে গিয়েছিলেন। এই অদৃশ্য অভ্যাসগুলোকে দৃশ্যমান করা বা সচেতনতা স্তরে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এর জন্য পয়েন্ট অ্যান্ড কলিং বা মুখে বলে এবং আঙুল দিয়ে ইশারা করা কৌশলটা দারুণ কাজে দেয়। জাপানের রেলওয়ে সিস্টেমে যেটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ট্রেন চালকরা প্রতিটি সিগন্যাল দেখে মুখে সেটার নাম বলেন আর আঙুল দিয়ে ইশারা করেন। যেমন সবুজ সিগন্যাল দেখলে তারা শুধু মনে মনে ভাবেন না, আঙুল দিয়ে দেখিয়ে বলেন সিগন্যাল ইজ গ্রিন। শুনতে বোকা বোকা লাগলেও এতে রেল দুর্ঘটনার হার প্রায় ৩০% কমে গেছে। কারণ যখনই আমরা মুখে উচ্চারণ করি, মস্তিষ্কের স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় একটা বাধা পড়ে, সচেতনতা বাড়ে। আর এখান থেকেই হ্যাবিট স্কোর কার্ডের আইডিয়াটা আসে। প্রতিদিনের কাজগুলো লিখে প্লাস, মাইনাস বা সমান চিহ্ন দিয়ে চিহ্নিত করলে অদৃশ্য অভ্যাসগুলো চোখের সামনে দৃশ্যমান হয়। একদম। আর একবার অভ্যাসগুলো দৃশ্যমান হলে নতুন অভ্যাস তৈরির জন্য ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন নামের কৌশলটা ব্যবহার করা যায়। ২০০১ সালে গ্রেট ব্রিটেনের শরীরচর্চা নিয়ে একটা গবেষণায় দেখা গেছে, যারা শুধু মোটিভেশনের ওপর নির্ভর করেছিল তাদের চেয়ে যারা নির্দিষ্ট সময় এবং জায়গা লিখে রেখেছিল তারা অনেক বেশি সফল। কারণ এটা মস্তিষ্কের জন্য একটা নির্দিষ্ট সংকেত তৈরি করে। শুধু আমি ব্যায়াম করব ভাবলে মস্তিষ্ক পাত্তা দেয় না। কিন্তু যদি বলি মঙ্গলবার বিকেল ৫টায় ড্রয়িং রুমে ব্যায়াম করব, তখন সময় আর জায়গাটা সুস্পষ্ট ট্রিগার হিসেবে কাজ করে। ওই গবেষণায় কিন্তু সফলতার হার ছিল প্রায় ৯১%। মানে আমাদের মোটিভেশনের চেয়ে সুস্পষ্টতা বেশি দরকার। এর সাথে হ্যাবিট স্ট্যাকিং জুড়ে দিলে তো ব্যাপারটা আরও শক্তিশালী হয়। কিন্তু হ্যাবিট স্ট্যাকিং বুঝতে তো আগে ডিরেডো এফেক্ট বুঝতে হবে। হ্যাঁ, ওই যে ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরও একটা দামি স্কারলেট রঙের গাউন উপহার পেয়েছিলেন। তারপর তার মনে হলো ঘরের পুরনো আসবাবপত্র আর গাউনের সাথে মানাচ্ছে না। আর এরপরে শুরু হলো সেই চেইন রিয়াকশন। আজকালকার দিনেও তো এটা দেখি, কেউ নতুন দামি ফোন কিনলে মনে করে পুরনো ইয়ারফোনটা তো মানাচ্ছে না, নতুন ইয়ারবাডস কেনে, তারপর নতুন কাভার, স্মার্ট ওয়াচ। একটার পর একটা কেনার এই ধারাবাহিক প্রবণতাই ডিডেরো এফেক্ট। জেমস ক্লিয়ার বলছেন, এটাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে হ্যাবিট স্ট্যাকিং করা যায়। শূন্য থেকে নতুন অভ্যাস শুরু না করে বর্তমানের কোনো অভ্যাসের ওপর নতুন অভ্যাস জুড়ে দেওয়া। যেমন সকালে কফির কাপ হাতে নেওয়ার পর ১ মিনিট মেডিটেশন করব। এটা তো মিউজিকের প্লেলিস্টের মতো। একটা গান শেষ হলে অটোমেটিক পরেরটা বেজে ওঠে। প্রতিদিনের পুরনো অভ্যাসের মোমেন্টাম ব্যবহার করে নতুন অভ্যাস চালু হয়ে যায়। মস্তিষ্ক ওটাকে বাড়তি বোঝা ভাবে না। ঠিক তাই, এই পুরো আলোচনাটা এক সুতোয় গাঁথলে বোঝা যায় মানুষের জীবন আসলে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। ১% পরিবর্তনের এই পারমাণবিক শক্তি একদিনে চোখে পড়ে না, কিন্তু বছরের পর বছর ধরে এটা বিশাল প্রভাব ফেলে। যারা এই বিশ্লেষণটি শুনছেন, বিশেষ করে এই ফাস্ট পেস দুনিয়ায় যারা খুব দ্রুত শিখতে বা সফল হতে চান, তাদের জন্য এটা খুব জরুরি একটা বার্তা। বড় সাফল্যের জন্য জীবনকে পুরোপুরি ঢেলে সাজানোর দরকার নেই। প্রতিদিনের রুটিনে ছোট ছোট পরিবর্তন আনাই যথেষ্ট। লক্ষ্য নিয়ে আচ্ছন্ন না হয়ে প্রতিদিন নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে শুধু একটা করে ছোট ভোট দিয়ে যাওয়াটাই আসল কাজ। একদম। আর ঠিক এই জায়গাতেই আজকের আলোচনার শেষে আমি একটা নতুন এবং গভীর চিন্তার খোরাক দিতে চাই। আমরা এতক্ষণ আলোচনা করলাম কিভাবে আমাদের ব্যক্তিগত পরিবেশে ছোট ছোট সংকেত আমাদের ব্যক্তি পরিচয় গড়ে তোলে। কিন্তু বৃহত্তর পরিসরে ভাবলে আধুনিক শহরের বিশাল অবকাঠামো বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো কিভাবে কাজ করছে? এরা কি আমাদের পরিবেশের সংকেতগুলো নিয়ন্ত্রণ করছে না? তার মানে আপনি বলতে চাইছেন এরা আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করছে? রাইট। যদি একটা ব্যক্তিগত ছোট সংকেত মানুষের পরিচয় বদলে দিতে পারে, ভেবে দেখুন এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলোর সামান্য ১% পরিবর্তন কিভাবে সমাজের সামগ্রিক পরিচয় আর অভ্যাস তৈরি করছে বা নিয়ন্ত্রণ করছে। বাপরে, যদি আমার সকালের রুটিনের ১% পরিবর্তন আমার ব্যক্তিগত পরিচয় বদলে দেয়, তাহলে অ্যালগোরিদমের ১% পরিবর্তন তো পুরো একটা সমাজের পরিচয় নিয়ে খেলছে।
এটা আসলেই নতুন করে ভাবার মতো একটা বিষয়। যারা শুনছেন তারা নিশ্চয়ই নিজেদের জায়গা থেকে এই বিষয়টা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করবেন।